হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এমন একটা মুভি দেখতে চলেছি, এটা হলো কোরিয়ার সবচেয়ে ভয়ানক একটা হরর মুভি, থ্রিলার মুভি। এই মুভিটা এতটা ভয়ানক, যখন আমি স্ক্রিপ্ট লিখতেছিলাম তখন আমি নিজেই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। দেরি না করে চলো আজকের মুভিটা শুরু করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই আমেরিকার একটি বড় ব্যবসায়ী, যার নাম পার্ক। তার ছেলের কোনো রোগ হয়। তার রোগটি এমন যে ডাক্তাররাও জানে না কি হয়েছে। কোনো উপায় না পেয়ে তারা কোরিয়া থেকে এমন মানুষ আনে যারা সরাসরি আত্মাদের সাথে কথা বলতে পারত, আর তাদের শামান বলা হতো। তারা আত্মাদের সাথে সম্পর্কিত এমন মানুষের সমস্যা সমাধান করতে পারে। অদৃশ্য আত্মাগুলোর সাথে দেখা করা এবং তাদের সাথে লড়াই করা এবং তাদের নিয়ন্ত্রণ করা শামানদের কাজ। আমরা শামান হারিমকে দেখতে পাই, যিনি তার সহকারীর সাথে এই শিশুটার চিকিৎসা করতে এসেছিলেন। বাচ্চাটির মা এসব কথা বিশ্বাস না করলেও এখন তার ছেলেকে বাঁচাতে তার আর কোনো উপায় ছিল না। হারিম এই শিশুটিকে পরীক্ষা করার জন্য কিছু নিয়মকানুন করে এবং সে জানতে পারে যে এই শিশুটির সাথে যা হচ্ছে সব কিছুই তার দাদা বা পূর্ববংশের সাথে সম্পর্কিত। এই ব্যাপারে কথা বলতে হারিম পার্কের বাড়িতে তার সাথে দেখা করতে যায়। সেখানে তিনি জানতে পারেন যে তারা কয়েক দশক আগে থেকেই আমেরিকায় থাকে। পার্কের বাবা অর্থাৎ এই ছোট্ট শিশুর দাদা প্যারালাইজ, আর পার্কের দাদা সে 100 বছর আগে মারা গেছেন, যার কবর এখন কোরিয়াতে আছে। পার্ক হারিমকে বলে যে তার পরিবারের জন্ম নেওয়া প্রতিটা শিশুর সাথেই এমন সমস্যা হয়েছে। তার বড় ভাই সেও এভাবেই মারা যায়, আর এখন তার ছেলেরও সেম অবস্থা। সবকিছু শোনার পর হারিম পার্ককে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তবে তার আরও লোকের সাহায্য লাগবে। সমস্যাটা একটু বড় ছিল, তাই তাকেও কোরিয়া যেতে হতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই কোরিয়ায় থাকা একজন, যার নাম কিম। তিনি একজন কারখানা বিশেষজ্ঞ। তার কাজ ছিল মৃত ব্যক্তিদের জন্য একটি জায়গা খুঁজে বের করা, যেখানে তাদের আত্মাকে কবর দেওয়ার পরে শান্তিতে থাকতে পারে। তার মতে আত্মার কোনো সমস্যা হলে তারা তাদের পরিবারকে বিরক্ত করে। সে আরও বলে যে একজন বৃদ্ধ মহিলার আত্মা এখনও তার পরিবারের স্বপ্নে এসে তাদের বিরক্ত করছিল। কিন্তু কিমের মতে তার সমস্যা কবর ছিল না, আসলে বৃদ্ধ মহিলার নাতি তার দাঁত লুকিয়ে রেখেছিল, যার কারণে সে বিরক্ত হয়েছিল। বৃদ্ধ মহিলার দাঁত কবরে রাখার পর সমস্যার সমাধান হয়। এরপর দেখি এই একই কবরস্থানে হারিম কিমের সঙ্গে দেখা করতে এসেছে। হারিম তাকে পার্কের কথা বলে। সে খুব ধনী ব্যবসায়ী, কিন্তু তার পরিবারে একটি অদ্ভুত ব্যাপার আছে। তার পরিবারে জন্ম নেওয়া প্রত্যেক বড় ছেলে অসুস্থ হয়ে যায়, আর এই সমস্ত সমস্যা কোরিয়ার মাটির সাথে সম্পর্কিত, কারণ তার দাদাকে কোরিয়াতে কবর দেওয়া হয়। তাদের সমস্যা সমাধানের জন্য কিমের সাহায্যের প্রয়োজন ছিল, এবং কোরিয়ার নাম শোনার সাথে সাথেই কিম রাজি হয়ে যায়। পরের দিন পার্কও কিমের সাথে দেখা করতে আসে, কারণ তাকে তার দাদার এক্সিমা করাতে হবে। এক্সিমা মানে একটি কবর অন্য জায়গায় নেওয়া। এই কাজের জন্য তার কিমের থেকে সব তথ্য দরকার ছিল, এবং তিনি তার ছেলের চিকিৎসাও করছিল। পার্ক এখন কিমকে তার দাদার কবরে নিয়ে যায়, যেটি একটি পাহাড়ে ছিল। এটা কোনো কবরস্থান ছিল না। অনেক শিয়ালও এই কবরের চারপাশে ঘোরাফেরা করতেছিল, এবং এটি একটি ভালো লক্ষণ ছিল না। কবরে কোনো নাম ছিল না, কারণ তার দাদা একজন সেনাবাহিনী ছিল, আর তারা তাকে এখানেই কবর দেয়। কিম তখনও বুঝতে পারতেছিল না কেন এই কবর এখানে রাখা হয়েছে। এই জায়গাটা দেখতে সমাধির মতো নয়। সে বুঝতে পারছিল যে সমস্যাটা এই জায়গায়, এবং সে হারিমের সাথে এই বিষয়ে আলোচনা করে আর বলে এই জায়গায় এমন কিছু আছে যেটা আমি অনুভব করতে পারছি। এছাড়াও কিম হারিমকে এখানে কাজ করতে নিষেধ করে, কারণ তার মনে হচ্ছিল যে এখানে সে কাজ করলে জীবন বিপদে পড়তে পারে। এই কথা শুনে হারিমও চিন্তিত হয়ে পড়ে। যাই হোক, রাতে হারিম, কিম এবং পার্ক আবারও দেখা করে। কিমের মেয়ে শীঘ্রই বিয়ে করতে চলেছে। এটা শুনে পার্ক ইমোশনাল হয়ে পড়ে এবং তাদের বলে যে তারও একটি ছেলে আছে, কিন্তু সে মারা যাবে। এটা শুনে হারিম ও কিম দুইজনেই কষ্ট পায়। তাই হারিম সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই পার্কের সাহায্য করবে, এবং কিমকে বলে যে আমরা সেই কবর খনন করব। আমরা সেখানে একটি রিচুয়াল করতে পারি, যার মাধ্যমে সেখানে থাকা খারাপ জিনিসগুলো দূরে সরিয়ে দেব, এবং তারপরেই এই সমস্যার সমাধান হবে। কিমেরও এই আইডিয়াটা ভালো লাগে। পরের দিন রিচুয়াল শুরু হয়, যেখানে পার্কের ফুফুও ছিল। তার স্বাক্ষর ও অনুমতি ছাড়া কবর খনন করা যেত না, কারণ সে দাদার মেয়ে ছিল। হারিম এখানে 5টি পিক সহ সমস্ত সামগ্রী নিয়ে আসে। যারা এই কবর খনন করতে যাচ্ছিলেন সেই 5 জনের জন্য কুরবানি করবে। একদিকে কবর খনন শুরু হয়, অন্যদিকে হারিম খারাপ জিনিসগুলোকে ভয় দেখানোর জন্য শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। অন্যরা তাকে সাহায্য করে। জোরে জোরে গান গাইতে থাকে, নাচতে নাচতে হাতে ছুরি নিয়ে হারিম এটা করতে থাকে। এটি করার সময় সে তার মুখ ছুরি দিয়ে কাটে। তারপর সে পিকগুলোর দেহ কাটে এবং সেগুলো থেকে রক্ত পান করে। দাদার হাড়গুলো পুরোপুরি না ওঠানো পর্যন্ত তার ভয়ানক নাচ চলতে থাকে। কবর থেকে হাড় সরানোর পর একজন শ্রমিক কবরে মানুষের মাথা হলে একটি সাপ দেখতে পায়, যা খুবই খারাপ একটা লক্ষণ ছিল।
আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো কাউকে কিছু না বলেই সে এটাকে মেরে ফেলে। তিনি এটা করার সাথে সাথেই সেখানের আবহাওয়া খারাপ হয়ে যায়। কিম দাদার হাড় ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিল, সে ওই কাজ বন্ধ করে দেয়। যদিও তিনি এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চেয়েছিলেন, সেগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন দাদার আত্মা হাড়ের সঙ্গেই যুক্ত ছিল, যা তাকে মানসিক শান্তি দিতে পারে। কারণ কিম এখানে অনেক খারাপ জিনিস দেখছিল। সে দাদার কবর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বাস্ক গ্রামে যায়। সেখানে তিনি জানতে পারেন অধিকাংশ মানুষই এই কবর সম্পর্কে কোনো কিছুই জানে না। সম্পদের লোভে পড়ে যায় একজন লোক, যে জানতে পেরেছিল যে দাদার কবর খনন করা হয়েছে। তিনি দাদার কফিনটি খুলেন। দাদার আত্মা বের হয়ে যায় এবং এটি ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক। কিন্তু হারিম এটা দেখে ফেলে। তিনি এই বিপদ থেকে সবাইকে রক্ষা করবেন। দাদার আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য সে একটি রিচুয়াল করতে শুরু করে, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ দাদার আত্মা তার বাড়িতে চলে গেছে, আমেরিকায়, যেখানে পার্কের পরিবার থাকতো। সেখানে সে তার ছেলে এবং তার স্ত্রীকে হত্যা করে। পার্ককেও ভয় দেখায়, এতে পার্ক ভয় পায়। এমন সময় তার কাছে কিমের ফোন আসে। ফোনে কিম তাকে বোঝাচ্ছিলেন তার দাদার আত্মা বের হয়ে গেছে, সে তোমার বাবা মাকেও মেরে ফেলেছে আর এখন তোমাকে মারতে আসছে, তার থেকে তোমার নিরাপদ থাকতে হবে। যখন তিনি ফোনে কথা বলতেছিল তখন হঠাৎ দরজায় কেউ শব্দ করে। তখন সে দেখতে পায় দরজায় কিম ছিল। ফোনে কিম, আবার দরজায়ও কিম। ফোনে কিম পার্কে দরজা খুলতে না বলে, কারণ সেটা দাদার আত্মা ছিল। সে তাকে নিজের খেয়াল রাখতে বলে আর বলে, আমি শীঘ্রই আপনার কাছে আসতেছি, তবে হ্যাঁ, আপনি জানালা খুলতে পারেন। কিম দরজা না খুলে জানালা খুলে দেয়, যেখান থেকে আত্মা ভিতরে এসে পড়ে। এর মানে দাদার আত্মা ফোনে কথা বলতেছিল, আর আসল কিম দরজার ওপাশেই ছিল। হোটেলের কর্মীর থেকে চাবি নিয়ে সে পার্কের রুমে যায়। তখন সে দেখতে পারে যে পার্ককে আত্মা ধরে ফেলেছে। পার্ক তার দাদাকে জিজ্ঞাসা করে যে কেন সে তার পরিবারের পিছনে পড়ে আসে। তখন আমরা জানতে পারি যখন আমেরিকা ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন দাদা নিজের সেনাবাহিনীর লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল এবং প্রচুর অর্থ উপার্জন করছিল, এবং সেই টাকা দিয়ে তার পুরো পরিবার আমেরিকায় চলে যায়, যার কারণে তারা ধনী হয়ে গেছে। তারা কখনো তাকে জিজ্ঞাসা করতে আসেনি, তারা তার কবরেও আসেনি এবং তার জন্য দোয়াও করেনি। সেই কারণে তিনি এতটা বেশি রাগান্বিত হয়েছিল। কিমের চোখের সামনে পার্ককে সে মেরে ফেলে। মারা যাওয়ার সময় পার্ক কিমকে বলে যে একটি বড় প্রাণীর মতো একটি সিংহ একটি শিয়ালের হাড় বের করছে। এর মানে কিম বুঝতে পারে না, কিন্তু এখন দাদার আত্মা পার্কের ছেলেকে মারতে যাবে। কিম তাকে একভাবেই থামাইতে পারবে, সেটা হলো দাদার হাড় পোড়ালে। কিন্তু হাড় পোড়ানোর জন্য দাদার মেয়ের অনুমতির প্রয়োজন ছিল। কিম তাড়াতাড়ি তাকে কল করে এবং কল করে বলে দাদার আত্মা এখন সেই ছোট্ট ছেলেটিকে হত্যা করতে চলছে, যার কোনো দোষ নেই। তার জীবন বাঁচানোর জন্য আমাদেরকে মৃতদেহের পরিবর্তে দাদার হাড় পুড়িয়ে ফেলতে হবে, যার জন্য দাদার মেয়ে রাজি হয়। হাড়গুলো পোড়ানোর সাথে সাথে দাদার আত্মা শেষ হয়ে যায়, তারা সবাই বেঁচে যায়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। এই গল্পে এখনও একটা বড় টুইস্ট আছে। দাদার আত্মা চলে যাওয়ার পর কিম সেই ব্যক্তির সাথে দেখা করে যে দাদার কবর খননের কাজ করছিল। সেই লোকটি দেখতে পায় মানব মাথাওয়ালা সাপ তাকে স্বপ্নে ভয় দেখাইতেছে। ভয় পেয়ে ওই লোকটি কিমকে বলে সে আমাকে মেরে ফেলবে। তখন সেই লোকটি বলে, আমি যখন দাদার কবরে সেই মানব মাথাওয়ালা সাপটিকে পেয়েছিলাম, আমি তার মাথা কেটে দিয়েছিলাম। কিম দাদার কবরে ফিরে যান, যেখানে তিনি সেই মৃত সাপটি খুঁজে পান। এর মাথা ছিল একটি মহিলার মতো, যাকে খুব খারাপ বলে মনে করা হতো। কিছু না ভেবেই কিম যখন এই কবরটি আরও খোলেন, তখন তিনি এই কবরের নিচে একটি দাঁড়িয়ে থাকা কফিন দেখতে পান। সে তার সমস্ত বন্ধুদের কফিনটি বের করার জন্য ডাকে, কিন্তু দাদার কবরের নিচে এই কফিন কেন রাখা হয়েছিল সেটা তারা বুঝতে পারে না। এখানে তখন মধ্যরাত হয়ে যায়। এই কফিন নিয়ে তারা কিছুই করতে পারবে না তখন, তাই কাছাকাছি একটি মন্দিরে তারা এই কফিনটি রাখার সিদ্ধান্ত নেয়। এটাও হইতে পারে এই কফিনে কিছু অশুভ আত্মা আছে, এটা খুললে হয়তো তারা বের হয়ে যাবে। পুরো রহস্য জানার জন্য কিম এবং হারিম এখন দাদুর মেয়ের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন কেন এই বড় কফিনটি দাদার কবরের নিচে রাখা হয়েছিল। তখন তার মেয়ে বলে, এরা কি করে বিশ্বাসঘাতক হতে পারে, তারা তো কোরিয়ান ছিল না, তারা ছিল জাপানিজ, তারা কেন এখানে কবর দিল। এখানে রহস্য আরও বেড়ে গেল। আমরা হারিমের সহকারীকে দেখি যে অদ্ভুত কিছু দেখে ভয় পেতে থাকে। সে কয়েকটা মন্ত্র পড়ে সেটাকে কন্ট্রোল করে। কফিন চেক করতে যায়। বাইরে যাওয়ার সাথে সাথে তিনি দেখেন 7 ফুট লম্বাওয়ালা একটা লোক, এবং সেই লোকটি একটি মানুষকে খাইতেছে। এসব দেখে সে ভয় পেয়ে হারিমকে ডাকে। তখন দেখি যে হারিম স্বপ্নে তার ঠাকুমার কাছ থেকে কিছু পাঠ নিচ্ছিল, কারণ তার ঠাকুমা তার সময়ের একজন মহান শামান ছিলেন। তার সহকারীর কণ্ঠস্বর শুনে সে তার কাছে ছুটে যায় এবং তারা সেই কফিনের সামনে গিয়ে দেখে কফিনটা খোলা ছিল এবং খালি ছিল। অর্থাৎ হারিমের সহকারী যে 7 ফুট লম্বা একজন মানুষ বা ভূত দেখছিল, সেটা এই কফিন থেকে বেরিয়ে এসেছে।
কফিনে একটি হেলমেটও ছিল যা একজন সামুরাই বা জেনারেলের। ওরা বুঝতে পারে যে এই কফিনে যে ছিল সে একজন সামুরাই, একজন সৈনিক ছিল। তখন সেই রুম থেকে একজন জেনারেল বেরিয়ে আসে। সে নিশ্চয়ই এই কফিন থেকে বেরিয়ে এসেছে। হারিম তাকে দেখা মাত্রই লুকিয়ে পড়ে। জেনারেল জিজ্ঞাসা করে, এই ঘরে কি মানুষ আছে? হারিম উত্তরে বলে, না। হারিম বলে, আমি মানুষের দাস এবং গাছের একটি আত্মা। তখন জেনারেল তাকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে কি আমার প্রিয় খাবার আছে? তখন হারিম ক্ষমা চেয়ে বলে, না। তখন জেনারেল বুঝতে পারেন এই রুমে একজন মানুষ আছে, তাই হারিম সেখান থেকে পালায়। হারিমকে আক্রমণ করার আগে তার সহকারী সেখানে চলে আসে। সে লেজার দিয়ে জেনারেলকে আক্রমণ করে। লেজার তার শরীরে কিছুই করতে পারে না। এর স্পষ্ট মানে জেনারেল খুবই ভয়ানক একটা ভূত হয়ে গেছে। তখন সে হারিমের সহকারীকে ধরে তার পেটে হাত ঢুকায় সব কিছু বের করে ফেলে। তখন এই ভূতটা হারিমকে হত্যা করতে যাবে, কিম এবং তার সহকারী সেখানে চলে আসে। আর এবার এই ভূতকে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ এমন ভূত তারা আগে কখনোই দেখে নাই। কিছুক্ষণ পর মোরগের ডাক শুনতে পায়, এর মানে সকাল হতে চলেছে। তাই ভূতটা আগুনের রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওরা বুঝতে পারে যে এই ভূতটা যাই হোক না কেন, রাতে শক্তিশালী থাকলে দিনে এর শক্তি কাজ করে না। তখন দেখতে পারি ভূত হারিমের যে সহকারীর মাঝখানে ছিঁড়ে ফেলছিল সে এখনও বেঁচে আছে, আর তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কিম সেই কবরে যায়। এই আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে, কেউই কোনো কিছুই জানে না। তারপর তারা আবারও হাসপাতালে চলে আসে। তখন তারা দেখতে পায় তার সহকারীর জ্ঞান ফিরছে, কিন্তু তার চোখ অন্যরকম হয়ে গেছে। তখন হারিম আর কিম বুঝতে পারে সে আত্মাটি ওর উপর ভর করছে। তখন তারা এটা জানতে পারে সেই জেনারেলের ভূত এটা এখানে কোনো কিছু রক্ষা করতেছে, কিন্তু তার সহকারী সব কথা বলে না। তারপর কিম আবারও সেখানে যায় এটা জানতে যে সেখানে কি আছে, তাই সে আবারও কবর খনন করে। তখন আবারও তারা সেই লম্বা জেনারেল ভূত দেখতে পায়। তখন তারা বুঝতে পারে রাতে ভূত যেখানে সেখানে যায়, কিন্তু দিনের বেলা সে কবরের মধ্যেই চলে আসে। তখন কিমের মনে পড়ে পার্ক মরার আগে বলছিল সিংহের হাড়ের উপর আক্রমণ। তখন সে বুঝতে পারে সিংহ তো কোরিয়ার ম্যাপ, যেখানে কিছু মেটাল দিয়ে কোরিয়া নষ্ট করতে চেয়েছিল, কারণ জাপানিজদের মতে সেই মেটাল দিয়ে কিছু নেগেটিভ পজিটিভ এনার্জি দিয়ে কোরিয়াকে ধ্বংস করা যেত। কোরিয়ানরা সে সময় সব রড বের করলেও একটা মেটাল বের করতে পারে নাই, আর সেটা জাপানিজরা তাদের জেনারেলের শরীরে ঢুকিয়ে তাকে দাফন করছিল। আর যেহেতু সেই জেনারেল জাপানের সবচেয়ে বড় বাহাদুর ছিল, সে কারণে মরার পরও সে এটা রক্ষা করতেছে। আর দাদার কবরের নিচে এটা রেখেছিল যেন কেউ বুঝতে না পারে এটা এখানে আছে। আর যে সময় কোরিয়া আর জাপানের যুদ্ধ হচ্ছিল সে সময় জাদুটোনার মাধ্যমে এরা যুদ্ধ করতেছিল। তারা সব কিছুই বুঝতে বুঝতে রাত হয়ে যায়, আর সেই জেনারেলের ভূতের ওঠার সময়ও হয়ে এসেছে। যেহেতু কিমের কারণে সে মুক্ত হয়েছে, তাই এখন কিম এটা ঠিক করবে, কিন্তু সেই ভূত কিমকে ধরে ফেলে। হারিম তার উপর গরম তেল মারে, তাতে তার কোনো কিছুই হয় না, আর সে হারিমকে ধরে ফেলে। হারিমকে তার দাদির আত্মা এসে রক্ষা করে। তখন কিম বুঝে গেছিল জেনারেল রক্ত দেখে দুর্বল হয়ে যায়, তাই সে একটি লাঠিতে নিজের রক্ত লাগিয়ে ভূতের শরীরে ঢুকিয়ে দেয়। তখন ভূত মরে যায়, আর সেই মেটালটা বের হয়ে যায়। প্রথমত তারা ভূত থেকে রক্ষা পায়, আর দ্বিতীয়ত তারা কোরিয়াকে সেই জাদুটোনার মেটাল থেকে বাঁচিয়ে নেয়। পরের সিনে হারিমের সহকারী ঠিক হয়ে যায়। তাদের সব মিশন কমপ্লিট হয়, এতে তারা সবাই শান্তিতে শ্বাস নেয়। পরে আমরা দেখতে পাই কিমের মেয়ের বিয়ে হচ্ছে, আর সেখানে তারা সবাই অংশগ্রহণ করেছে। ভাই রে ভাই, মানে আমি এটা এখানে একা একা বসে এক্সপ্লেনেশন করতেছি, আর আমি নিজেই এতটা বেশি ভয় পাইতেছি। আশেপাশে থেকে টুকটাক শব্দ আসে, মানে মনে হইতেছে যে ভূতটা আমার এখানে চলে আসছে। এতটা বেশি ভয় পাইছি, মানে কি বলবো। প্রথমত আমি যখন এই স্ক্রিপ্টটা লিখতেছিলাম তখনই আমার মনে একটা ভয় কাজ করতেছিল, আর এখন আমি একটা একা রুমের মধ্যে বসে রেকর্ড করতেছি, তাও রাতের বেলা। মানে কতটা লেভেলের ভয় আমার বুকের ভিতর কাজ করতেছে। মানে আমি নিজেই স্ক্রিপ্ট লিখছি, নিজে এগুলা করতেছি, আর নিজে এখন ভয় পাইতেছি কোনো কিছু না দেখেই। যাই হোক ভাই, আমি অনেক ভয় পাইছি। তোমরা ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো, আর তোমরা ভয় পাইছো কিনা কমেন্ট বক্সে জানাই দিও। আর এরকম হরর চাও নাকি লাভ স্টোরি চাও সেটা কমেন্ট বক্সে জানাই দিবে কিন্তু। বাই বাই।